আচ্ছা, আমরা আজকে দেখব ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। সামনে যে 12 তারিখে অনার্স পরীক্ষা আছে, এই অনার্স পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 3 থেকে 4টে অঙ্ক আমরা দেখব, আলোচনা করব, এর মধ্যে ইনশাল্লাহ থাকবে। তো গুরুত্বপূর্ণ অঙ্কগুলির মধ্যে আমাদের প্রথম যে অঙ্কটা আছে, এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, 1 থেকে শুরু করি। হ্যাঁ, 1, 2 দুটাই দেখব। তো এখানে 1 নম্বর অঙ্কতে বলা আছে, দেখো আমাদের কি কি হিসাব এখানে দেওয়া আছে। আমাদের হিসাব সময় এখানে দেওয়া আছে সেলস। সেলস কোথায় যাবে বলো তো? সেলস কোথায় যাবে? আমরা আমরা যে হিসাব করবে এখানে, আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট করছি, আমরা ফাইনাল অ্যাকাউন্ট এখানে করতে বলে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট করতে বলে, তারপরে আছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে বলে, তাই না? ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে বলে। তো ফাইনাল অ্যাকাউন্ট যখন আমরা করবো, সবগুলো সমন্বিত, অর্থাৎ আমাদের ইনকাম স্টেটমেন্ট, আমাদের ওনার ইকুইটি স্টেটমেন্ট, আর হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট মিলে, সবগুলো মিলে হচ্ছে আমাদের বলি ফাইনাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো আমরা এখানে সেলসটা কোন অ্যাকাউন্টে যাবে? আমাদের হচ্ছে যে 3টা পার্ট আছে, ইনকাম স্টেটমেন্ট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তার সেলসটা হচ্ছে আয়টা হলে কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে, তাই না? আচ্ছা, সেলস রিটার্ন কোথায় যাবে? সেলস যেখানে যাবে, সেলস রিটার্নও সেখানে যাবে। তাহলে কোথায় যাবে? এটা ইনকাম স্টেটমেন্টে, সেদিকে দাগ দিব। পার্সেস কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে। ক্যারিজ ইনওয়ার্ড কোথায় যাবে? ক্যারিজ ইনওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে আন্তঃপরিবহন। ইনওয়ার্ড মানে কি? যে আমাদের ভিতরে, ভিতরে বোঝায়, তাই না? তাহলে ক্যারিজ বলতে পরিবহন, তাহলে আন্তঃপরিবহন মানে মাল আনয়নের জন্য যে পরিবহন খরচটা, সেটাকে বলে ক্যারিজ ইনওয়ার্ড। অর্থাৎ ক্রয়ের যে পরিবহন ভাড়াটা, সেটাকে বলে ক্যারিজ ইনওয়ার্ড। এটা হচ্ছে আমাদের কাছে খরচ, হ্যাঁ, এক্সপেন্স। এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। তারপর স্টক অন জানুয়ারি 1, স্টক অন জানুয়ারি 1 হচ্ছে আমাদের এটা খরচ হিসেবে গণ্য হয়। আমাদের ওপেনিং স্টকটা, সেটা খরচ হিসেবে গণ্য হয়, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। তারপর হচ্ছে ওয়েজেস, ওয়েজেস প্রত্যক্ষ খরচ, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা যাবে ইনকাম স্টেটমেন্টে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, খরচ, বীমা খরচ। তারপরে সেলিং এক্সপেন্স, এটাও যাবে ইনকাম স্টেটমেন্টে। পার্সেস রিটার্ন, এটা পার্সেস এবং সেলস সম্পর্কিত যেগুলো আছে সবগুলো যাবে ইনকাম স্টেটমেন্টে। তারপরে এই সবগুলো আমাদের ইনকাম স্টেটমেন্ট। ড্রয়িংস আছে, এখন ড্রয়িং যাবে আমাদের ওনার ইকুইটি স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্টের জন্য আমরা আলাদা একটু করি, কালার দেই। ওনার ইকুইটি স্টেটমেন্ট আলাদা, এদিকে আমরা দাগ দিলাম। ক্যাপিটাল যাবে ওনার ইকুইটি মানে মালিকানা সত্ত্ব বিবরণী, সেটা কেমনে করে আমরা দেখবো। আমরা যেমন রিটেন আর্নিংস করছি না, রিটেন আর্নিংস স্টেটমেন্ট, আমরা যে রিটেন আর্নিংস স্টেটমেন্ট করলাম ঠিক ওই রকম। এটা হচ্ছে রিটেন আর্নিংস স্টেটমেন্ট হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, আর ওনার ইকুইটিটা হচ্ছে আমাদের কাছে এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আছে তারপরে আছে প্রিমিসেস। প্রিমিসেস হচ্ছে আমাদের প্রাঙ্গণ। প্রাঙ্গণ বলতে আমরা আমরা যে জায়গায় ব্যবসা করছি, সে জায়গায় যে আমাদের এরিয়াটা, আমাদের যে ভূমির যে সীমানাটা, এটা হচ্ছে আমাদের কাছে প্রিমিসেস। সবগুলো মিলে হচ্ছে আমাদের প্রিমিসেস। এই প্রিমিসেস সম্পদ, এটা যাবে কোথায়? ব্যালেন্স শিটে যাবে। ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল সম্পদ ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল দায় ব্যালেন্স শিটে যাবে। ক্যাশ সম্পদ ব্যালেন্স শিটে যাবে। কমিশন রেভিনিউ, এটা হচ্ছে আমাদের কাছে কি? আয়। রেভিনিউ তো বলাই আছে, রেভিনিউ, রেভিনিউ মানে তো আয়। তাহলে কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্ট যাবে। তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা সহজ করে নিব। আমরা অঙ্ক এইভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো যখন আমরা একটু দাগে দুগে, প্রশ্নতে তো দাগা যায় না, একটু কোটাকুটি মারে, মানে যেটা স্যাররা যেন ভাবে বুঝতে না পারে, আমরা এইভাবে একটু আলাদা করে নিব। তাহলে আমরা আমাদের এই হিসাবগুলো ছোট হয়ে আসবে। আমরা কিন্তু আর এইদিকে তাকাবো না। আমরা যখন অঙ্ক করব, যখন ব্যালেন্স শিট করবো, তখন এইদিকে তাকাবো। যখন ইনকাম স্টেটমেন্ট করবো, তখন এই লালগুলো দেখবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন সমন্বয়ে বলা আছে, আমাদের সমন্বয়ে যেটা বলা আছে, ওয়েজেস টু, ওয়েজেস টু টাকা 1000 রিলেট টু দা নেক্সট হবে এনইএক্সটি হবে, হ্যাঁ, নেক্সট ইয়ার। মানে ওয়েজেস 1000 টাকা পরবর্তী বছরের জন্য। একটু মানেটা ভালোভাবে বোঝো। ওয়েজেস এই মানগুলো যদি না বোঝো তাহলে কিন্তু হবে না। ওয়েজেস মানে কি? মজুরি। তাহলে মজুরি আমাদের কি আছে এখানে? এখানে যে ওয়েজেস আছে, মজুরি, এটা ইনকাম স্টেটমেন্টে যাবে। কত হাজার টাকা? 25,000 টাকা মনে হয়, না 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকা যে ওয়েজেস দেওয়া আছে, 25,000 টাকা পুরাটা ওয়েজেস হবে না, মানে মজুরি হবে না। এই 25,000 এর মধ্য থেকে 1,000 টাকা সামনে বছরের জন্য। তার মানে কি? 25,000 টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে কত এই বছরে? তাহলে
24,000 টাকা, মানে 25,000 টাকার মধ্যে থেকে 1,000 টাকা যদি সামনের বছর খরচ করতে হয়, মানে এই বছর খরচ হয়েছে কত, 24,000 টাকা, ঠিক আছে? তাহলে 24,000 টাকা এই বছর খরচ দেখাবো, আর অগ্রিম খরচ হিসাবে যেটা থাকবে সেটা প্রিপেইড ওয়েজেস হিসেবে আমরা সম্পদে দেখাবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে বাদ যাবে, ইনকাম স্টেটমেন্টে ওয়েজেস থেকে বাদ যাবে, ওয়েজেস থেকে বাদ যাবে, আর আমাদের অ্যাসেটের সাথে যোগ হবে। ইনকাম স্টেটমেন্টে এটা আমার বাদ যাবে, আর অ্যাসেটের সাথে এটা কি হবে, যোগ হবে। অ্যাক্রুড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে কি, প্রশাসনিক ব্যয়। অ্যাক্রুড মানে কি, বকেয়া। অ্যাক্রুড মানে বকেয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক, এক্সপেন্স মানে ব্যয়। মানে যখন কোনো ব্যয় বকেয়া থাকবে, তাহলে আমাদের সেই খরচটা, বকেয়া খরচগুলো যোগ হয়, অগ্রিম খরচগুলো বাদ যায়। এটা হচ্ছে আমাদের কি ছিল, অগ্রিম। এটা ছিল অগ্রিম, ঠিক আছে? এখানে বলা আছে ওয়েজেস, মানে প্রিপেইড কথা বলা নাই, বাট এটা একটু চালাই করে দিয়েছে, তোমাকে ধরতে হবে এটা প্রিপেইড। মানে সামনের বছরের জন্য 1,000 টাকা ব্যয় হবে, তার মানে কি এটা প্রিপেইড, অগ্রিম 1,000 টাকা দেওয়া আছে। প্রিপেইড সরাসরি বলা নাই, বাট পেস মানে এই কথাটা বলা আছে। আর এখানে সরাসরি বলা আছে অ্যাক্রুড মানে কি, বকেয়া। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বকেয়া আছে, বকেয়া থাকলে যোগ হয়। এটা হচ্ছে বকেয়া। বকেয়া থাকলে আমাদের ইনকাম স্টেটমেন্টে এটা কি হবে, খরচের সাথে যোগ হয়ে যাবে, আর আমাদের ব্যালেন্স শিটে লাইবিলিটিতে যোগ হবে, দায় বেড়ে যাবে। এটা হচ্ছে কি, বকেয়া। তাহলে কোনো খরচ যদি, এখানে খেয়াল করে দেখো, কোনো খরচ যদি বকেয়া থাকে, অগ্রিম থাকে, তাহলে ইনকাম স্টেটমেন্টে ওটা অগ্রিমটা মাইনাস যায়, আর অ্যাসেট হিসেবে যোগ হয়। আর খরচ যদি বকেয়া থাকে, তাহলে কি হবে, ইনকাম স্টেটমেন্টে যোগ হয় খরচের সাথে, আর এটা দায় হিসেবে দেখাতে হয়। মানে দুটাই ব্যালেন্স শিটে যাবে, একটা অ্যাসেট হিসেবে যাবে অগ্রিমটা, আর এটা বকেয়াটা দায় হিসেবে, মানে এল বৃদ্ধি পাবে, লাইবিলিটি বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইকুইপমেন্ট ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 4,000। ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েটেড হবে, মানে অবচিত হবে 4,000 টাকা দ্বারা। মানে অবচয়ের জন্য ফি জার্নাল, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটার কাজ অল টাইম এক্সপেন্স হিসেবে দেখাবো, আর ব্যালেন্স শিটে অ্যাসেট থেকে, সংশ্লিষ্ট অ্যাসেট থেকে বাদ দেবো, মানে ইকুইপমেন্ট থেকে বাদ দেবো। তারপর আছে এন্ডিং স্টক টাকা 8,000। এন্ডিং স্টক বলতে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কাজটা কি, আমরা যে যে অঙ্কটা আমরা দেখেছি, আমরা ঠিক ওই রকম, যে কস্ট অফ গুডস সোল্ড যখন নির্ণয় করবো, সেখান থেকে বাদ যায়, আর এটা কি হয়, আমাদের কারেন্ট অ্যাসেটের সাথে যোগ হয়, তাই না? ক্লোজিং স্টক মনে আছে? ওই বিষয়টাই কিন্তু এখানে। তারপরে আছে দা ওনার উইথড্র টাকা গুডস কস্টিং টাকা 5,000। মানে মালিক কি করছে, মালিক পণ্য উত্তোলন করছে, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা মালিক যদি পণ্য উত্তোলন করে থাকে, তাহলে পণ্য উত্তোলন করলে আমরা পার্সেস থেকে বাদ যাবে, এটা আমাদেরটা হচ্ছে পার্সেস থেকে বাদ যাবে, ইনকাম স্টেটমেন্টে পার্সেস থেকে বাদ যাবে। আর উত্তোলন করলে ড্রয়িং এর সাথে যোগ হবে। আচ্ছা, পণ্য উত্তোলন করলে, মালিক যদি পণ্য উত্তোলন করে, তাহলে আমরা ড্রয়িং এর সাথে যোগ করবো, আর পার্সেস থেকে বাদ দেবো। ওকে, তাহলে এই কোটা সমন্বয় এখানে দেওয়া আছে। তাহলে আমাদের উপরের যে এই খরচগুলো আছে, আয় এবং ব্যয়গুলো আছে, আয় ব্যয়ের সাথে এখানে যে আয় ব্যয়গুলো আছে সেটা যোগ বিয়োগ করলে আমরা নেট ইনকাম পাবো। আচ্ছা, নেট ইনকাম বের করার পর আমরা ব্যালেন্স শিট নির্ণয় করবো। আচ্ছা, ওকে, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে ঘটা জায়গায় সামিনা ট্রেডার্স আচ্ছা, তোমার সমস্যা হলে বলিও, হ্যাঁ। এখানে লিখবো ইনকাম স্টেটমেন্ট সামিনা ট্রেডার্স। এরকম অনেক অঙ্ক আছে, কিন্তু তোমার বইয়ে অনেক অঙ্ক এরকম আছে। আমরা ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা এই যে টাকার ঘর করব হচ্ছে 1, 2, 3। ও সরি, এখানে তো স্যার বলেছে for the year ended 31st ডিসেম্বর, কত সাল এটা, 2019, 31st ডিসেম্বর 2019। আচ্ছা, তাহলে এটা ঠিক আগের মতোই অঙ্ক। একটু জুম আউট করলাম, কটা জায়গায়
ক্লাসিফাইড আমরা যখন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলবে তখন আমাদের এরকম 3টা ঘর হবে, টাকার ঘর 3টা। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো পার্টিকুলার দেখি পার্টিকুলার্স টাকা টাকা আর টাকা। ওকে, তাহলে প্রথমে আমরা কি লিখি, এখানে সেলস লিখি, তাই না? এটা আবার কে জয়েন করলে এখন? তোমার ও আচ্ছা 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 আচ্ছা, মানে ল্যাপটপ থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে আয়গুলা লিখবো, তাই না? আয়গুলা এই যে এই কোটা যে লালগুলা যেটা দাগ দিয়েছি সবগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে, এবং আয়গুলা এর মধ্যে মজার বিষয় হচ্ছে এর মধ্যে থেকে আমরা কের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আয়। তাহলে কের দিকে কি কি আছে আমরা যদি একটু ইয়ে করি, সেলস আছে কের দিকে, এটা হচ্ছে সরি সব ইয়ে হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাছে আয়। আর কি আয় আছে আমাদের, এই যে কমিশন রেভিনিউ, এটা হচ্ছে আয়। কের দিকে যেগুলো সেই দুটো হচ্ছে আয়, কিন্তু এর মধ্যে তো কথা হচ্ছে সেলস থেকে এই যে সেলস রিটার্ন যেটা আছে, আমরা সেলস থেকে এই যে সেলস রিটার্ন, যে সেলস রিটার্নটা বাদ যাবে, তাই না? সেলস থেকে সেলস রিটার্ন বাদ যাবে, আমাদের সেলস ডিসকাউন্ট যদি থেকে থাকে সেটা বাদ যাবে। তাই আমাদের সেলস রিটার্ন এখানে আছে, শুধু এটাই আমরা বাদ দেবো, এই যে টাকাটা বাদ দেবো, শুধু 10,000 টাকাটা বাদ দেবো। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখি, আমরা সেলস, তাই না? এখানে কি লিখবো, সেলস। সেলস আছে কত টাকা, 2 লাখ টাকা, তাই না? তাহলে 2 লাখ টাকা যদি আমাদের সেলস এর এরকম কোনো বাদ দেওয়ার ইস্যু থাকে বা সমন্বয় থাকে, তাহলে মাঝের কলামে লিখবো, না থাকলে একবার ডাইরেক্ট এখানে পার করে দেবো আমরা। তাহলে এখানে আমরা এখান থেকে বাদ দিব সেলস রিটার্ন আছে, তাই না? এখানে কি লেখা, সেলস রিটার্ন। তাহলে এই সেলস রিটার্নটা বাদ দিব, সেলস রিটার্ন। হ্যাঁ, সেলস রিটার্ন আছে 10,000। তাহলে এটা আমরা বাদ দিলে তাহলে এখানে পাচ্ছি দেখো 1,90,000 টাকা, তাই না? এই 1,90,000 টাকার নাম হচ্ছে কি, নেট সেলস। মনে পড়ছে অঙ্কগুলি? আচ্ছা, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কোনো ব্যতিক্রম নাই। এই যে যে অঙ্কটি আমরা থার্ড ইয়ারে যে অঙ্কটা করলাম, ঠিক ওই একই অঙ্কই, একই রকম অঙ্ক। তাহলে এই কস্ট অফ গুডস হচ্ছে এখানে কি লিখি আমরা বলো তো? ওপেনিং স্টক প্রথমে লিখি না? এখানে কি লিখতাম, ওপেনিং স্টক, মনে আছে? হ্যাঁ, ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত আছে এখানে দেখো, ওপেনিং স্টক কোনটা, এই যে এটা 1 2 3 1 2 3, হ্যাঁ 10,000। তাহলে ওপেনিং স্টক হচ্ছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকায় ওপেনিং স্টক সবসময় একদম মাঝের ঘরে, তাই না? এর সঙ্গে কি করবো, পার্সেস যোগ করি আমরা, পার্সেস যোগ। পার্সেস কত আছে এখানে, পার্সেস আছে এই যে এটা পার্সেস 90,000। তাহলে পার্সেস হচ্ছে 90,000 টাকা। এই পার্সেস থেকে পার্সেস রিটার্ন বাদ যায়, পার্সেস রিটার্ন আছে অঙ্কের মধ্যে, এই যে পার্সেস রিটার্ন, তাই না? তাহলে পার্সেস রিটার্ন হচ্ছে কত টাকা আছে, 3,000 টাকা। 10,000 হচ্ছে ড্রয়িং, ক্যাপিটাল হচ্ছে, তাহলে আমাদের না, সরি 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 10,000 10,000, এটা ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে একবারে এটা। তাহলে 10,000 ড্রয়িং, তাহলে পার্সেস রিটার্ন হচ্ছে, পার্সেস রিটার্ন তো পার্সেস রিটার্ন হচ্ছে 2,500। তাহলে 2,500 টাকা পার্সেস রিটার্ন। তাহলে এখান থেকে আমরা পার্সেস রিটার্ন বাদ দেবো 2,500। তাহলে বাদ দিলে কত থাকে, পার্সেস রিটার্ন যদি এখান থেকে আমরা বাদ দিই তাহলে পাবো 87,500, তাই না? আচ্ছা, 87,500 সাথে দেখো আমাদের প্রত্যক্ষ খরচগুলো আছে, একটা প্রত্যক্ষ খরচ কোনগুলো, সবসময়ের জন্য ওই যে ওয়েজের যোগ করতাম, মনে আছে?
ওয়েজেস যোগ করতে জি হবে, ওয়েজেস। ওয়েজেস হচ্ছে যোগ, এটা বারবার এরকম হচ্ছে কেন? হ্যাঁ, ওয়েজেস যোগ আর ক্যারিজ ইনওয়ার্ড আমাদের যোগ করতে হবে। জি সহজে যোগ করতে হবে। হ্যাঁ, ওয়েজেস আর ক্যারিজ ইনওয়ার্ড আমাদের যোগ করতে হবে, তাই না? তাহলে এই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ ওয়েজেস। ওয়েজেস এর মধ্যে আবার আমাদের কাজ আছে। ওয়েজেস কত টাকা এখানে? 25,000 টাকা না? 25,000 হচ্ছে না? সেলস রিটার্ন, তারপরে প্রিমিয়াম। 25,000 তাহলে ওটা হচ্ছে 25,000, তাই না? আচ্ছা, তাহলে 25,000 টাকার মধ্যে এখানে আমরা 25,000 এর সমন্বয় আছে। এখানে খুব সতর্কভাবে পড়বে। আমরা সমন্বয় যেটা পড়লাম, এই যে ওয়েজেস বলা আছে এখানে, ওয়েজেস 1,000 টাকা কি হচ্ছে অগ্রিম দেওয়া আছে নেক্সট ইয়ারের জন্য, মানে ওয়েজেস পুরাটা খরচ হয়নি। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রিপেইড বাদ দেব। প্রিপেইড, প্রিপেইড কত আছে? 1,000 টাকা সামনে বছরের জন্য। তাহলে 1,000 টাকা যদি বাদ দেয় তাহলে থাকবে কত? 24,000 টাকা। 1000 বলছে ওয়েজেস হচ্ছে 24, এখানে এখানে সমন্বয় বলা আছে যে ওয়েজেস 1,000 টাকা পরবর্তী বছরের জন্য। তাহলে পরবর্তী বছরের জন্য যদি 1,000 টাকা হয়, তাহলে কি 25,000 টাকা এই বছর খরচ হয়েছে? 25,000 মধ্যে 1,000 টাকা পরবর্তী বছরের জন্য, তাহলে এই বছর খরচ হইতে কত? 24,000 টাকা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 24,000 টাকা এখানে লিখলাম। লিখে আমরা যোগ করব, করলে হচ্ছে কত? ক্যালকুলেটর, আব্বু ক্যালকুলেটরটা দিয়ে দাও তো, আব্বু ক্যালকুলেটরটা দাও তো। হ্যাঁ, পেয়েছো? 1,11,500 স্যার। 1 লাখ, 1 লাখ কত? 1 লাখ, 1,11,500। না স্যার, কত? 87,500 যোগ হচ্ছে 24,000, 1,11,500। হ্যাঁ, এই ওয়েজেস আমরা লিখলাম। এখন ওয়েজেস লেখার পর এর সঙ্গে আবার ক্যারিজ ইনওয়ার্ড যোগ হয়। তাহলে যোগ ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ ইনওয়ার্ড, ক্যারিজ ইনওয়ার্ড মানে মাল ক্রয়ের ভাড়া, আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনটা আমাদের যোগ হয়। তাহলে আন্তঃপরিবহন কত আছে এখানে? 4,000 টাকা। তাহলে 4,000 টাকাটা এখানে আমরা যোগ করব। তাহলে যোগ করলে হচ্ছে কত? 1,15,500, 1,15,500। ওকে, তাহলে 1,15,500 আমরা যোগ করলাম, এই দুটা যোগ করলাম। এরপর আমাদের আর কি কাহিনী আছে? এরপর আর কাহিনী এখানে আর কোনো কিছু নেই। এখানে শেষ পার্সেন্ট রিটার্নটাও আমরা বাদ দিয়েছি। তাহলে যেটা বাদ দেব সেটা কিন্তু আমরা মোটামুটি এরকম ভাবে একটু ইয়া করবো, যে এটা লিখেছি, দেখো একটু টেকনিক অবলম্বন করবে, যে আমরা সেলস এটা লিখেছি, এটা লিখেছি, পার্সেস লিখলাম, ক্যারিজ ইনওয়ার্ড লিখলাম, স্টক লিখেছি, এটা লিখেছি। তার মানে এগুলো আর কাজ হবে না, এদিকে আর আমরা তাকাবো না। তারপরে আমরা আর কি লিখলাম? পার্সেস রিটার্ন লিখেছি, তারপরে পার্সেস রিটার্ন লিখছি, আর কি লিখছি? আর কিছু লিখি নাই এই যাওয়ার পর্যন্ত। এখন আমরা এখানে সমন্বয় করলাম, ওয়েজেসটা সমন্বয় করলাম। আর এখানে সর্বশেষে একটা সমন্বয় আছে, দেখো 5 নাম্বার, দ্য ওনার উইথড্র গুডস কস্টিং টাকা কত? 5,000। মানে পার্সেস থেকে, এখানে পার্সেস থেকে বাদ যাবে, পার্সেস থেকে বাদ যাবে আর ড্রয়িংস এর সাথে যোগ হবে। তাহলে অর্থাৎ মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কি করছে? পণ্য উত্তোলন করছে। তার পণ্য যদি উত্তোলন করে পার্সেস থেকে বাদ যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো, লিখবো এখানে গুডস উইথড্র, গুডস উইথড্র, উইথড্র কত টাকা? এখানে 5,000 টাকা। গুডস উইথড্র হচ্ছে কত? 5,000 টাকা। এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা পণ্য উত্তোলন করছে, তাহলে 5,000 টাকা এখান থেকে মাইনাস করবো। পণ্য কমে যাবে যখন উত্তোলন করবে, করলে 1,10,500, তাই না? তাহলে এই সমন্বয়গুলো করার পর আমরা, এটার নাম হচ্ছে পার্সেস। আমাদের পার্সেসের সাথে টোটাল কস্ট অফ পার্সেস আছে, এটাকে বলতে পারি আমরা। টোটাল কস্ট
মানে অফ পারচেজ, Cost of purchase. পারচেজের ব্যয় মানে ক্রয়ের আমাদের ব্যয়টা হচ্ছে এত টাকা। এটার সাথে এখন আমাদের ওপেনিং স্টক 10,000 টাকা যোগ করবো, করলে হচ্ছে কত, 1,20,500। এটার নাম হচ্ছে কি, কস্ট অ্যাভেলেবল, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। মানে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, মানে 1,20,500 টাকা পণ্য আমরা বিক্রি করতে পারবো। এখান থেকে আমরা ক্লোজিং স্টকটা বাদ দেব, ক্লোজিং স্টক মাইনাস আমরা ক্লোজিং স্টক বাদ দেব। ক্লোজিং স্টকের কোনো সমন্বয় আমাদের বলা নাই। ক্লোজিং স্টক কত আছে, ক্লোজিং স্টক সবসময় জন্য থাকে সমন্বয়। এই যে এটা এন্ডিং স্টক 8,000 টাকা, তাই না? এই 8,000 টাকা এন্ডিং স্টকে এটা আমরা বাদ দেবো এখান থেকে। জি স্যার, এন্ডিং স্টক। এই 8,000 টাকা আমরা বাদ দেব, বাদ দিলে পাবো 1,12,500। এই 1,12,500 টাকার নাম হচ্ছে কি, কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম কি, কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম কস্ট অফ গুডস সোল্ড। এই যে আমরা কস্ট অফ গুডস সোল্ড এখানে হেডিং দিলাম, কস্ট অফ গুডস সোল্ড। এগুলো সবগুলো আমরা করার পর এখানে আসে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবেন এত টাকা। এই কস্ট অফ গুডস সোল্ড এই যে 1,90,000 টাকা দিয়ে বিক্রি করতে, অর্থাৎ 1,12,500 টাকার পণ্য সেটা বিক্রি করছে 1,90,000 টাকা দিয়ে। এখন এটা বাদ দেবো আমরা, তাহলে কত হচ্ছে, 1,90,000 টাকা মাইনাস 1,12,500 টাকা, তাহলে 77,500 টাকার নাম হচ্ছে গ্রস প্রফিট। 77,500 এটার নাম কি, গ্রস প্রফিট। তো এটা এখানে লিখবো আমরা গ্রস প্রফিট। গ্রস প্রফিট হলো 77,500। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই সমন্বয়গুলো দেখবো এবং সমন্বয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এইগুলো আমরা যেগুলো হয়েছে একবার সেটা কাটা দিব মোটামুটি। তো এখন খেয়াল করে আবার আমরা গ্রস প্রফিট বের করলাম। গ্রস প্রফিট যখনই বের হবে এরপর আমরা কি করি, মাইনাস অপারেটিং প্রফিট, তাই না? এরপর কি করি, মাইনাস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং বাদ দিলে যেটা পাবো সেটা অপারেটিং প্রফিট। অপারেটিং এক্সপেন্স দুই ধরনের, অপারেটিং এক্সপেন্স দুই ধরনের। তাহলে একটি হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ, তাই না, বা সেলিং। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটু দূরে লিখবো আমরা যেহেতু অনেক বড় অঙ্ক। আচ্ছা, আর একটু দূরে লিখবো আমরা, এখানে লিখবো সেলিং এক্সপেন্স। আচ্ছা, তাহলে আমরা লিখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো কি কি এখানে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নামেই আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে কত টাকা আছে, 20,000 টাকা, তাই না? তাহলে এখানে আমরা লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা। একটু আলাদা দিই, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে এখানে দেওয়া, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20,000 টাকা, তাই না? 20,000। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে আমরা 20,000 লিখলাম। সমন্বয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সম্বন্ধে কি যেন বলা আছে, সমন্বয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই যে অ্যাক্রুড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা কি আছে, ডিউ আছে। ডিউ থাকলে খরচের সাথে ইনকাম স্টেটমেন্টে প্লাস হবে আর লায়াবিলিটির সাথে যোগ হবে। তাহলে আমরা আয়ের সাথে এখানে আমরা যোগ করব, খরচের সাথে যোগ করব কি হিসাবে, ডিউ হিসাবে। কত টাকা ডিউ ছিল, ডিউ ছিল এখানে 2,000 টাকা। একটু মিশিয়ে দিই, বেশি হিজিবিজি হয়ে গেছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা ডিউ থাকলে আমরা যোগ করি। তাহলে এখানে আমাদের ডিউ আছে কত টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমরা এখানে যোগ করব।
হলে কত 22,000 টাকা, তাই না? আর কি খরচ আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ জি এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স শেষ, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স করলাম। তারপর আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্সটাও হচ্ছে আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে বীমা খরচ। বীমা খরচটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে এখানে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমাদের কোনো সমন্বয়ে কোনো কিছু বলা নাই যে অগ্রিম আছে বা বকেয়া আছে বা কোনো কিছু আছে, এটা আমাদের বলা নেই। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমাদের কাছে কি হিসাবে আছে সেটা বলা নেই। তাহলে বলা না থাকলে, তাহলে আমাদের কোনো কিছু বলা না থাকলে তাহলে যে খরচটা আছে ওটাই। তাহলে ইন্স্যুরেন্স খরচটা কত এখানে আছে? ইন্স্যুরেন্স খরচ এখানে আমাদের দেখানো আছে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা এখানে আমরা দেখাবো। আচ্ছা, তারপরে আছে আর কি সেলিং এক্সপেন্স। তাহলে এখানে আমাদের এক্সপেন্স গুলোর মধ্যে এটা লাস্ট সেলিং এক্সপেন্স হিসেবে আছে। তো সেলিং এক্সপেন্সটা হচ্ছে আমাদের কত? 10,000। 10,000 টাকা, তাই না? সেলিং এক্সপেন্স কোনো কিছু সমন্বয়ে বলা নাই, জি তাহলে সেলিং এক্সপেন্সটা এখানে লিখবো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স 10,000 টাকা, তাই না? আচ্ছা, এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা সেলিং গুলো যোগ করে পার করে দেবো। সরি, এটা এখানে যে 20,000 টাকার ডিউটা, এটা যেটা ডিউ আছে সেটা 20,000 টাকা এখানে, 2,000 টাকা এখানে লিখে এটা পার করে দেবো এখানে 22,000। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের 22,000 টাকা ডিউ, তারপরে এটা হচ্ছে 3,000 টাকা সেলিং ইন্স্যুরেন্সটা, 22 আর 3 কত? 25,000 টাকা। টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ 25। এটা যদি একটু জুম আউট করি, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে এই যে এটা হচ্ছে 22,000 আর এটা হচ্ছে 3,000, মোট হচ্ছে 25,000। আর সেলিং এক্সপেন্স আর আমাদের কিছু নেই, সেলিং এক্সপেন্স আমাদের কিছু আর নেই। উম, 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 যে ইয়ে আছে গো, ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন আছে। তাহলে ইকুইপমেন্টের ডিপ্রিসিয়েশন আছে, আমাদের টোটাল এটা করবো না এখন। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা দেবো এখানে। তাহলে এখানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আসবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কত? 4,000 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য যাবে কি? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা আছে কত? 4,000 টাকা, তাই না? 4,000 টাকা। ডিপ্রিসিয়েশনের যাবাদা ফিক্সড যাবাদা না, এটা কোনো পরিবর্তন নেই। আচ্ছা, আর কোনো আমাদের খরচ নেই, এটাই জি স্যার। সর্বশেষ খরচ। খরচ না থাকলে এটা পার করে দেবো। তাহলে 22 হাতে 25, 7 4 29, আর 10,000 এখানে যেটা আছে এটা 10,000 টাকা এখানে পার করে দিলাম। তাহলে মোট খরচ হচ্ছে কত? 29, 39,000। আমাদের গ্রস প্রফিট কত হচ্ছে? 77,500 মাইনাস এখান থেকে 39,000, কত হচ্ছে? 38,500। এই 38,500 টাকার নাম হচ্ছে কি? নেট অপারেটিং প্রফিট। নেট অপারেটিং প্রফিট। এর সঙ্গে নন অপারেটিং প্রফিট গুলো যোগ করব। নন অপারেটিং প্রফিট। নন অপারেটিং প্রফিট একটা আছে এখানে আমাদের সর্বশেষে। এখানে আমরা দেখলাম এই যে কমিশন রেভিনিউ যেটা আছে, কমিশন রেভিনিউ। কমিশন রেভিনিউ কত আছে? 1500 টাকা আছে। তাহলে এই 1500 টাকা কমিশন রেভিনিউ আমরা এখানে যোগ করব। কমিশন রেভিনিউ, তাহলে এখানে লিখব কমিশন রেভিনিউ। এখানে আছে কি? কমিশন রেভিনিউ। কমিশন রেভিনিউ কত টাকা আছে? কমিশন রেভিনিউ আছে 1500 টাকা। তাহলে এই 1500 টাকা, হ্যাঁ 1500 টাকা কমিশন রেভিনিউ ডাইরেক্ট এখানে লিখবো, কোনো বকেয়া নেই। তাহলে 1500 টাকা যদি এর সঙ্গে আমরা যোগ করি তাহলে পাচ্ছি কত? 40,000 টাকা। 40,000 টাকা। তাহলে আমাদের এখানে আর কি কোনো ইনকাম আছে? আর কোনো ইনকাম নেই। তাহলে আর কোনো ইনকাম না থাকলে এটা আমাদের নেট ইনকাম। তাহলে আমরা নেট ইনকাম হিসাবে এটাকে লিখবো নেট ইনকাম। নেট ইনকাম, তাহলে নেট ইনকাম কত? 40,000 টাকা। আচ্ছা, এরপর লিখবো ওনার ইকুইটি স্টেটমেন্ট। যদিও এখানে বলেনি, এটা আমরা এখানে করতেও পারি অথবা আমরা একবার ডাইরেক্ট ব্যালেন্স শিটও করতে পারি। ওনার ইকুইটি স্টেটমেন্ট যখন করবো তখন এইভাবে সামিনা ট্রেডার্স
এটা লিখবো ওনার ইকুইটি স্টেটমেন্ট। ওনার ইকুইটি স্টেটমেন্ট ঠিক একই রকম ভাবে ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2000 কত এটা 2019। আচ্ছা ওকে, এটা আমরা ঠিক একই রকম ভাবে টানবো। এটা লিখবো পার্টিকুলার টাকা। এখানে আমরা লিখবো ওনার ইকুইটি স্টেটমেন্টে, এখানে লিখবো ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল বা যেটা লিখি না কেন আমরা। এখানে আমাদের ক্যাপিটাল কত আছে খেয়াল করো, ওই যে নীল দুটা, এই নীল দুটা ওখানে যাবে, ক্যাপিটাল আর ড্রয়িং। ক্যাপিটাল আছে কত 1,30,000, 1,30,000। তাহলে আমরা এখানে ক্যাপিটাল লিখবো 1,30,000। তোমরা ওখানে কথা ডাবল শোনা যাচ্ছে, একটাতে মিউট করো। আচ্ছা তাহলে আমরা এক ক্যাপিটাল লিখলাম 1,30,000, যোগ এর সঙ্গে লিখবো নিট ইনকাম। নিট ইনকাম কত বাড়াইলো আমাদের 40,000 টাকা, তাই না? এই যেটা 40,000 টাকা, এই 40,000 টাকা নিট ইনকাম আমরা যোগ করলে হচ্ছে কত 1,70,000 টাকা। 1,70,000 টাকা। এখান থেকে আমরা কি করব, ড্রয়িং বাদ দেব। ড্রয়িংস আছে কত, ড্রয়িংস এই যে ড্রয়িংস আছে কত 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা বাদ দেব। 10,000 টাকা কত ড্রয়িংস পাবো, তাহলে ড্রয়িংসটা আমরা এখানে বাদ দেব। ড্রয়িংস বাদ দিলে থাকবে কত 1,60,000, তাই না? আচ্ছা 1,60,000 টাকা। এখন ওই যে মালিক উত্তোলন করছিল পণ্য, সমন্বয়ে বলা ছিল যে 5 নাম্বার, মালিক পণ্য উত্তোলন করছিল, আমরা পারচেজ থেকে বাদ দিয়েছিলাম, আর উত্তোলন করলে ড্রয়িংস হিসেবে মালিকের উত্তোলনের সাথে যোগ হবে। অর্থাৎ এখান থেকে আমরা উত্তোলনটা বাদ দেব, গুডস উইথড্রল কত টাকা 5,000 টাকা বাদ দিলে 1,55,000 টাকা হচ্ছে ওনার ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব বছর শেষে। এটার নাম হচ্ছে আমাদের, এটা ক্লোজ করে দেব, বা ওনার ইকুইটি লিখলেও হবে, ওনার্স ইকুইটি। অর্থাৎ আমাদের ক্যাপিটালের সাথে নেট ইনকাম যোগ হয়, ড্রয়িং গুলো বাদ যায়। এটা হচ্ছে আমাদের কাছে ওনার ইকুইটি। এটা আমাদের করতে বলিনি, করলেও হবে, অথবা এই অংশটুকু আমরা ব্যালেন্স শিটে করলেও আমরা করে দেখাতে পারি। তো আমরা ব্যালেন্স শিটটা, এটা ইনকাম স্টেটমেন্টটা বড়, ব্যালেন্স শিটটা ছোট। ব্যালেন্স শিটটা আমরা এখানে লিখবো সামিনা ট্রেডার্স ব্যালেন্স শিট as at ডিসেম্বর 31, 2019। তাহলে আমরা যখন ব্যালেন্স শিট এটা করবো, এটা তো নেই, জায়গায় নেই। আচ্ছা আরেকটা পেজ আমি ওপেন করি, এটা আরেকটা ওপেন করি, ওটাতে জায়গায় নেই। তাহলে এখানে লিখি সামিনা ট্রেডার্স ব্যালেন্স শিট as at ডিসেম্বর 31, 2019। আচ্ছা এটা আমি একটু জুম আউট করি, ঘরটা জায়গায় নেই। ব্যালেন্স শিটে দুটা ঘর টানলেই হবে। এখানে আমরা দেখো প্রথমে লিখবো কি, এখানে লিখবো পার্টিকুলার্স, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। প্রথমে লিখবো কি অ্যাসেটস, এটা কি লিখি অ্যাসেটস লিখি না, অ্যাসেট লিখে আমরা কোলন ব্রেস দিলে কি কারেন্ট অ্যাসেট লিখি, তাই না? কারেন্ট অ্যাসেট কোনগুলো, আমরা যদি সিরিয়ালি বলি, ক্যাশ,
অ্যাকাউন্ট রিসিভেবল, ক্লোজিং স্টক, যদি কোনো অগ্রিম খরচ থাকে সেই অগ্রিম খরচ, তাই না? এগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তাহলে প্রথমে নেব ক্যাশ, তো অঙ্কে তো ক্যাশ থাকে বরাবরের মতো, ক্যাশ এট ব্যাংক বা ক্যাশ থাকে আমাদের। তাহলে এখানে আমাদের দেখো যেগুলো কাটা দিয়েছে সেগুলো কিন্তু আর দেখবো না, যেগুলো সবগুলো কাটা, সবগুলো কিন্তু আর দেখবো না। এখন এই যে এই কটা হিসাব দেখবো, এই যে এইদিকে যেটা টান দিয়েছে কমিশন রেভিনিউ, যেটা কাটা ছাড়া আছে, তাই না? তাহলে আমরা এখানে এখানে কি কি আছে, ক্যাশ আছে, তাহলে কারেন্ট অ্যাসেট কোনটা, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে কারেন্ট অ্যাসেট। তাহলে এই দুটো এখানে লিখি। ক্যাশ আছে কত, ক্যাশ আছে 7,000। দেখো কত ছোট হয়ে গেছে ব্যালেন্স শিটটা, এই মাত্র অল্প কয়টা। তাহলে এখানে আমরা লিখবো কারেন্ট অ্যাসেট হচ্ছে, এখানে লিখবো ক্যাশ। ক্যাশ আছে কত, 7,000, তাই না? 7,000 স্যার। হ্যাঁ, ক্যাশ তার 7,000 টাকা ক্যাশ এখানে আমরা লিখলাম। তারপরে আছে কি অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ লিখলাম, তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে, 15,000। 15,000। অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে কিন্তু লেখা যাবে না, অনেকে কিন্তু সংক্ষেপে লেখে, এভাবে লেখে অ্যাকাউন্ট রিসিভেবল, এভাবে লেখা যাবে না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000 না, এই যে 15,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 15,000। আচ্ছা, তারপরে আমাদের আরো কোনো অ্যাসেট আমাদের এখানে নাই। এখানে এখন যে দুই অ্যাসেট আছে, প্রিমিসেস এবং ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমাদের কাছে ফিক্সড অ্যাসেট। আর সমন্বয়ে আমাদের কি কি অ্যাসেট আছে, এই যে দেখো ওএসএস অগ্রিম দেওয়া ছিল, খরচ, কোনো খরচ যদি অগ্রিম থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে প্রিপেইড এক্সপেন্স। যে কোনো প্রিপেইড এক্সপেন্সে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তাহলে এখানে লিখবো প্রিপেইড ওএসএস, লিখবো এক্সপেন্সের নাম হচ্ছে ওএসএস, প্রিপেইড ওএসএস। প্রিপেইড ওয়াইজেস কত টাকা আগামী বছরের জন্য খরচ করবে, 1,000 টাকা। আগামী বছরের সাথে অন্তর্ভুক্ত ওয়াইজেসটা হচ্ছে কত, 1,000 টাকা। এই 1,000 টাকা লিখবো। তারপরে ইন্ডিং স্টক আছে, যে ইন্ডিং স্টক আছে 8,000 টাকা, তাহলে ইন্ডিং স্টক লিখবো, অর্থাৎ ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত আছে, 8,000 টাকা, তাই না? 8,000 টাকা আমরা রেখে লিখবো। শেষ। আমরা এটা সব যোগ করে 15 সাথে 22, 22 আর 23, 23 আর 8 31,000। এই 31,000 টাকা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট যদি ওটা হয়, তাহলে ফিক্সড অ্যাসেট কোনটা হবে? ফিক্সড অ্যাসেট দুটো আছে, ফিক্সড অ্যাসেটস আমাদের আছে দুইটা। একটা ফিক্সড অ্যাসেট হচ্ছে, প্রথমটা এখানে বলা আছে প্রিমিসেস। প্রিমিসেস কত আছে, 1,20,000 না? এই যে প্রিমিসেস কত আছে, 1,20,000। তাহলে 1,20,000টা এখানে লিখবো প্রিমিসেস। প্রিমিসেস কত আছে, 1,20,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা এখানে আমরা লিখলাম। তারপরে আছে কি ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট আছে, তাই না? 20,000। তাহলে এই ইকুইপমেন্টটা এখানে আমরা লিখবো। ইকুইপমেন্টের আমাদের একটু অপচয় ছিল, যদি আমাদের অবচয় অঙ্কের মধ্যে থাকে, সমন্বয়ে কিন্তু অবচয় আছে, আমরা অবচয়টা খেয়াল করবো। এই যে ইকুইপমেন্ট ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 4,000, 4,000 টাকা অবচিত হয়ে গেছে, মানে কমে গেছে, তাই না? তাহলে এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 4,000 টাকা, বাদলে কত হচ্ছে, 16,000 টাকা। তাহলে 16,000 টাকা হচ্ছে আমাদের কাছে টোটাল ইকুইপমেন্ট। তাহলে এই ইকুইপমেন্ট আর এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 1,36,000 টাকা। 1,20,000 16,000 সমান সমান কত, 1,36,000 টাকা। তাহলে এই সবগুলো যোগ করে 1,36,000 আর এটা হচ্ছে 31, তাহলে যোগ করলে হচ্ছে 1,67,000, হ্যাঁ? এটার নাম হচ্ছে টোটাল অ্যাসেট। আচ্ছা, এখন আমরা লিখবো লাইবিলিটি এন্ড ওনার ইকুইটি। আমরা লাস্ট ফিনিশিং পর্যায়ে আসছি। কি লিখবো, টোটাল লাইবিলিটিস এন্ড ওনার ইকুইটি, ওনার্স ইকুইটি। তাহলে টোটাল লাইবিলিটি এখানে আমাদের কয়টা আছে, একটা লাইবিলিটি আছে, হ্যাঁ, কারেন্ট লাইবিলিটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে কেটেই দিয়েছি, যে এখানে শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবলটা আছে।
অ্যাকাউন্টস পেয়েবল আছে 10,000 টাকা। এই একটা লাইবিলিটি আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো লাইবিলিটি লাইবিলিটি লাইবিলিটিস লিখে কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট, তুমি যদি এটা এত শ্রেণীবিন্যাস করে না করো তাহলে একটু বার্ক কম পাবে, কিন্তু শ্রেণীবিন্যাস করে লেখা ভালো, যেহেতু শ্রেণীবিন্যাসকে তো ব্যালেন্স শিট করতে বলে। লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে কি আছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে দায়। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কত আছে, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা এখানে আমরা লিখবো 10,000। সমন্বয়ে আমাদের রেওয়া মিলে সবগুলো টাকা লেখা শেষ। এই যে সবগুলো কেটে দিয়েছে আমরা, সবগুলো টাকা লেখা শেষ। এখন সমন্বয়গুলো দেখো, ওয়েজেস তো প্রিপেড হিসেবে দেখাইছি, আবার অ্যাক্রুড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা আমাদের দেখাতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি খরচ যদি বাকি থাকে তাহলে লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কারেন্ট লাইবিলিটিস। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পেয়েবল মানে বকেয়া অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা, 2,000 টাকা। তাহলে এখানে লিখবো 2,000 টাকা। 3,000। হ্যাঁ 3,000, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ 2,000 টাকা। আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো 2,000 টাকা। লেখার পর আর কোনো দায় নাই, আর কোনো কিছু দায় নাই। দেখো এখানে আমাদের যে এটার কাজ 2 জায়গায় হয়েছে, এটা সবগুলো টাকা 2 জায়গায় কাজ হবে। এটার কাজও 2 জায়গায় হইলো, এটার কাজও 2 জায়গায় হয়েছে, এটার কাজও 2 জায়গায় হয়েছে, এটার কাজও 2 জায়গায় হয়েছে অলরেডি। তাহলে আমাদের আর কোনো দায় নাই। তাহলে এখানে এই দুটা যোগ করে এবার পার করে দিব, দিলে কত হচ্ছে 12,000 টাকা। এখন লিখবো ওনার ইকুইটি। ওনার ইকুইটি কত আছে, যেটা আমরা বের করলাম। এই যে ওনার ইকুইটি, এই যে এটা ব্যালেন্স শিট করার আগে, ব্যালেন্স শিট করার আগে আমরা এখানে যেটা করলাম ওনার ইকুইটি, এটা একটু জুম করি। এই যে এই ওনার ইকুইটি মনে আছে, যে এটা করলাম 1,55,000 টাকা যেটা বের করলাম। জি স্যার, উপরে ফেলছে বের করলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা যেটা বের করলাম 1,55,000 টাকা, এই যে ওনার ইকুইটি, এই যে ওনার ইকুইটি যেটা বের করলাম জি 1,55,000 টাকা। এটা এখন ডাইরেক্ট এখানে আমরা বসে দেব ওনার ইকুইটি। তাহলে এখানে আমরা এই ইয়েটা বসে দেব ওনার ইকুইটি, ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি কত, 1,55,000 টাকা। তাহলে 1,55,000 টাকা যদি এখানে আমরা বসে দিই, তাহলে আমরা এই দুটো যোগ করি। এখন এই দুটো যোগ করলে 1,67,000 টাকা। তাহলে আমাদের অ্যাসেট কত আছে, এই যে অ্যাসেট বার হয়েছিল কত, এই যে লাল 1,67,000। তাহলে এখানে আমাদের লাইবিলিটি এবং ওনার ইকুইটি মিলে হচ্ছে কত, 1,67,000 টাকা। এটা আমরা এখানে লিখে দিব টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা করবো। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইরকম আমরা 4টা অঙ্ক দেখবো, 4টা অঙ্কের মধ্যে থাকবে। তুমি এই অঙ্কগুলো অনুশীলন করবে, বইয়ের উদাহরণ যেগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো, এই ধরনের অঙ্ক দেখবে। এই অঙ্কটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এটা। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটা তুমি একটু করার চেষ্টা করো, আবার কালকে দেখাবো। আচ্ছা, জি আবার কালকে তোমাকে দেখাবো না, এই কয়দিন রেগুলার করো, দেখা যাক আল্লাহ ভরসা মানে কি হয়। হ্যাঁ, তুমি একটু চেষ্টা চালাও। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, কালকে অনলাইনে আসবো। না কালকে তুমি আসো, কালকে তুমি আসে আবার অনলাইনে আসো, মানে 2বার করো। কালকে হচ্ছে, শোনো, কালকে বিকেলে 11টা 10টা, কালকে তোমার বিকেলে না, না কটা দিকে? কালকে তো বৃহস্পতিবার স্যার। আচ্ছা বৃহস্পতিবার হোক, কালকে তারপরে আসো। তুমি করো, 10টা বা 11টা দিকে ওদের আছে, 10টার দিকে আসো। আচ্ছা স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, 10টার দিকে আসে, এটা খালি ফোন দিও, আমি যাবো না। হ্যাঁ।
আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। প্রশ্নগুলো হ্যাঁ প্রশ্নগুলো দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি তোমাকে এই পিডিএফটাই পুরোটাই দিচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।